আমরা সকলেই ঘুরতে যেতে খুবই ভালোবাসি। দূরে দূরে অনেক দূরে দূরে ঘুরতে যাই। ঘরের কাছেই অনেক জিনিস অজানা অচেনা থেকে যায়, যেগুলো দেখা হয় না। তেমনই বর্তমানে কিছু বিখ্যাত জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখবেন, আমার সাথে ঘুরবেন 108 শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, কৃষ্ণসায়র পার্ক, রাজবাড়ি, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, ইউনিভার্সিটি, জুলজিক্যাল পার্ক, দারুণ দারুণ জায়গা সব রয়েছে। সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান, যার অর্থ হচ্ছে বর্ধিষ্ণু শহর। পশ্চিমবঙ্গের ধানের গোলা নামেও বিখ্যাত এই শহর বর্ধমান, আমার প্রাণের শহর। তো আজকে আমার সাথে ঘুরবেন 108 শিব মন্দির, যেটা 1788 সালে রাজপরিবারের সদস্য রাজরানী, যে রানীমা ছিলেন বিষ্ণুকুমারী দেবী, 1788 সালে একটা স্বপ্নাদেশ পান দুর্ভিক্ষের সময়। তিনি এটি নির্মাণ করান মানুষের মনোযোগ ঘোরানোর জন্য, এবং জপমালা বা রুদ্রাক্ষের মূর্তির মতো জপমালার ন্যায় 108টি শিব মন্দির নির্মাণ করান মানুষের দুঃখ দুর্দশা মোচন করার জন্য, যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। নবাবহাটের, বর্ধমানের নবাবহাটের কাছে যেটা অবস্থিত। এই জপমালার ন্যায় 108 শিব মন্দির, 108টি নাম রয়েছে, দারুণ খুব সুন্দর সুন্দর নেম প্লেটগুলো বসানো রয়েছে দেখলাম। হ্যাঁ, এটা নবাবহাটে অবস্থিত। মানুষের জন সকলেই এখানে আসে এবং পুজো দেয়। অনেকগুলো ঘন্টা বাঁধা রয়েছে, বাজাচ্ছে। এবং এটা সর্বমঙ্গলা মন্দিরের কাছে যেটা রয়েছে, বিবাহ হয় এখানে। খুব সুন্দর একটা মন্দির, সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। ওদিকে ভাতশালার কাছে, কালী বাজারের দিকে বর্ধমানে। রাজবাড়ি থেকে 1-2 মিনিট টোটোয় করে গেলেই আপনারা ওখানে পৌঁছাতে পারবেন। বর্ধমান স্টেশন থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই রয়েছে, আপনারা খুব সহজেই আসতে পারবেন। আর রয়েছে কৃষ্ণসায়র পার্ক, যেটা রাজা কৃষ্ণরাম রায় এটি বানিয়েছিলেন। বাদশাহ আওরঙ্গজেব যিনি ফরমান পান, তখন কৃষ্ণরাম রায় এই একটা বিশাল দিঘি বানিয়েছিলেন। এবং এই দিঘি থেকে, যে মূল রাজবাড়ি, এটা দিঘি থেকে উৎসবের সময় অনেক জল নেওয়া হতো, সকলে এই জল ব্যবহার করতো। রাজবাড়িতে বিভিন্ন কাজে, উৎসবে এই দিঘির জল ব্যবহার করতে পারত। সর্বমঙ্গলা মন্দিরের ভিতরের অংশটা, মায়ের মূর্তি রয়েছে এবং পূজা অর্চনা চলছে এই সময়। অনেক লোকজনের ভিড় রয়েছে এবং 50 টাকা করে কুপন পাওয়া যায়। সকাল সকাল পৌঁছে গেলে 10টার মধ্যে আপনারা 50 টাকার কুপনের বিনিময়ে সুস্বাদু আহার বা প্রসাদ গ্রহণ করতে পারেন। আসুন শুরু করি ধানের গোলা বর্ধমান শহরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বর্ধিষ্ণু শহর বর্ধমান গঙ্গার দক্ষিণ ও পশ্চিম ভাগের অঞ্চলকে প্রাচীনকালে রাঢ় বলা হতো। প্রাচীন রাঢ়ের প্রায় মাঝখানে অবস্থিত ছিল আজকের বর্ধমান। বর্ধমান নামকরণ নিয়ে দুরকম অভিমত রয়েছে। একটি মত হলো 24তম জৈন তীর্থঙ্কর বর্ধমান সভামীর নাম থেকে এর উৎপত্তি। জৈন কল্পসূত্রে উল্লেখ আছে, মহাবীর কিছুদিন আস্তিকা গ্রামে কাটিয়েছিলেন, সেটি আগে বর্ধমান নামে পরিচিত ছিল। অন্য মতটি ছিল বর্ধমান অর্থাৎ বৃদ্ধি। উত্তরগাঙ্গেয় অঞ্চল থেকে আর্য প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের প্রাচুর্য বাড়তে থাকায় এর নাম হয় বর্ধমান। বর্ধমানের মল্লসারুল থেকে পাওয়া খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি তাম্রশাসনে বর্ধমান ভুক্তির প্রথম উল্লেখ পাওয়া যায়। বৃহৎ সংহিতা, মার্কেন্ডেয় পুরাণ বর্ধমানের জনপদের উল্লেখ পাওয়া যায়। পাল যুগের শেষ থেকে 3য় বিগ্রহপালের রাজত্বকালে বর্ধমান জেলার গোপভূম পরগনায় ঈশ্বরী ঘোষ বা ইছাই ঘোষ নামে এক সামন্ত রাজা বঙ্গাধিপতি গৌড় রাজাকে অগ্রাহ্য করে এক স্বাধীন শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন। কাঁকড়া থানার অন্তর্গত শ্যামরূপার গড় অঞ্চলের ঢেকুরে তার রাজধানী ছিল। 1711 সালে রচিত ঘনরাম চক্রবর্তীর সিদ্ধমঙ্গল এ ইছাই ঘোষের কাহিনীর বর্ণনা পাওয়া যায়। আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যকে 15টি সুবায় ভাগ করা হয়। এর অন্যতম বাংলা সুবা 19টি সরকারে বিভক্ত ছিল। আইনি আকবরীতে সরকার শরীফাবাদের একটি মহাল বা পরগনা হিসেবে বর্ধমানের উল্লেখ আছে। জাহাঙ্গীরের রাজত্বকালে জায়গিরদার শের আফগান বিদ্রোহ ঘোষণা করলে বাংলার শাসক কুতুবউদ্দিন তাকে দমন করতে আসেন।
যুদ্ধে দুজনেই মারা যান। বর্ধমান শহরে পাশাপাশি এই দুজনের সমাধিও রয়েছে। রাজবাড়ির খুব কাছেই এটা সেদিন বন্ধ ছিল, আমি দেখাতে পারলাম না। 1624 সালে বিদ্রোহী শাহজাদা খুররম সম্রাট শাহজাহান বর্ধমানের দুর্গ ও শহর অধিকার করেন। এই সময় তিনি একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদের শিলালিপিতে শাহজাহানের নাম উল্লেখ আছে। সপ্তদশ শতাব্দীর শেষভাগে সঙ্গম রায়ের উত্তরাধিকারী কৃষ্ণরাম রায় বাদশাহ আওরঙ্গজেবের ফরমান পান। এই ফরমান অনুযায়ী তিনি বর্ধমানের জমিদারি ও চৌধুরী পদ পান। পরবর্তীকালে তিনি সুবা বাংলার অন্যতম প্রধান জমিদার হয়ে ওঠেন। 1760 সালে মীর কাসিম চাকলা বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। এই সর্বমঙ্গলা মন্দিরের মূল অংশে 5টি শিবের মন্দির রয়েছে, যেটি মায়ের সঙ্গে একই সঙ্গে বানানো। এখানে খুবই ধুমধাম সহকারে প্রতিদিন পুজো হয় এবং প্রসাদও পাওয়া যায়। 50 টাকা কুপনের বিনিময়ে আপনারা খুব সুন্দর প্রসাদ পেতে পারেন যদি তাড়াতাড়ি কুপনটি কাটতে পারেন। আমরা সেদিন গিয়ে বসেছিলাম 6 জুন 2026 আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল, কিন্তু তার আগেই কুপন সব শেষ হয়ে গেছিলো, আমরা কুপন ব্যবস্থা করতে পারিনি। পরে কোনো দিন গেলে হয়তো প্রসাদ গ্রহণ করা যাবে। এই সর্বমঙ্গলা মন্দিরের বাইরের দিকটা এবং মূল মন্দিরের যেখানে বিগ্রহটা রয়েছে, মূর্তিটা রয়েছে, কোষ্ঠী পাথরের তৈরি দারুণ মূর্তি, যেটি নাকি পুড়ে গেছিল এবং রাজা মেহতাব চাঁদ এটি আবিষ্কার করেন এবং তুলে নিয়ে এসে তিনি পুজো করার ব্যবস্থা করেন। 1757 সালে পলাশী যুদ্ধের পর নবাব মির্জাফর বর্ধমান জেলার রাজস্ব ইংরেজদের কাছে বন্ধক রাখেন। 1760 সালে মীর কাসিম বর্ধমান তুলে দেন ইংরেজদের হাতে। রায় পরিবারের আমলে বর্ধমান বিভিন্ন স্থানে বহু দিঘি খনন ও মন্দির প্রতিষ্ঠা করা হয়। 1953 সালে পশ্চিমবঙ্গ জমিদারি অধিগ্রহণ আইন জারি হলে বর্ধমান জমিদারির বেশিরভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিকারে চলে যায়। বর্তমান রাজপ্রাসাদ মহাতাব মঞ্জিল বর্ধমান রাজ তেজ চন্দ্রের দত্তক পুত্র মহাতাব চাঁদের 1832 থেকে 79 সালের মধ্যে তৈরি হয়। 1960 সালে মহাতাব মঞ্জিলে বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখানে দিনটা ছিল শনিবার, তো সবাই দেখলাম পুজো দিচ্ছে এবং প্রসাদের জন্য টিকিটও, যে কুপনগুলো সেগুলো সংগ্রহ করে নিয়েছিল। বর্ধমানের অজয় এবং দামোদরের সীমানা রয়েছে, যে মূল বর্ষার জলে পুষ্ট। অজয় দামোদর বর্ষার জলে পুষ্ট, গ্রীষ্মে প্রায় জল থাকে না এদের। এবং 1606 সালে জাহাঙ্গীর পালিত ভাই কুতুবউদ্দিন খান কোকাকে বাংলার শাসক নিয়োগ করেন। সেই সময় বর্ধমানের জায়গিরদার ছিলেন এক অভিজাত তুর্কি, নাম শের আফগান ইস্তাজি। শের আফগানের পারসি স্ত্রী মেহেরুন্নেসা ছিলেন অপরূপা সুন্দরী। কুতুবউদ্দিন খান বাংলার শাসনভার নেয়ার পরই বর্ধমান সফরে যান। সেখানে কুতুবউদ্দিনের সঙ্গে শের খানের লড়াই হয়। লড়াইয়ে দুজনেরই মৃত্যু ঘটে। জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে রাজধানীতে নিয়ে যান এবং তার নাম বদল করে নূরজাহান রাখেন, যার নাম জগতের আলো, যার অর্থ জাহাঙ্গীরের বেগম হন নূরজাহান। ইতিহাসে মহিষী রমণীর স্ত্রীর স্বীকৃতি নূরজাহান পাওয়া গেছে। ওনাদের সঙ্গেও তাহলে বর্ধমানের সম্পর্ক রয়েছে। বর্ধমান চিত্তরঞ্জন রেল ইঞ্জিন রয়েছে, পশ্চিম বর্ধমানে পড়ছে যেটা এখন। এই যে মূল মন্দিরের সঙ্গে সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে এসে রাজবাড়ির দিকে চলেছি। জলসত্র হচ্ছিল একটা জায়গায়, এটা বড়বাজারের কাছেই। ওখান থেকে চলে আসছিলাম টোটোয় করে রাজবাড়ির দিকে। এখন রাজবাড়িটা সেদিন বন্ধ ছিল, দুর্ভাগ্য। এত কাছে গিয়েও আমরা দেখতে পাইনি, কত কিছু দেখার ছিল। এই যে রাজবাড়ি ওমেন্স কলেজ, যেটা এখন ল্যান্ড রিফর্মস অফিস হয়ে গেছে। ভিতরটা আরেকদিন গিয়ে দেখার ইচ্ছা রয়েছে, যাব একদিন। উইমেন্স কলেজ এবং তারপরে যে মূল রাজবাড়িটা একটু আগে গিয়ে আপনারা বর্ধমান স্টেশন থেকে 3 কিলোমিটারের মধ্যেই এগুলো সব পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা বর্ধমানের রাজবাড়ি, এই যে এত ইতিহাস জড়িয়ে রয়েছে
সেগুলো আপনারা এসে এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন বর্ধমানের রাজবাড়ি কী অবস্থায় রয়েছে এবং শের আফগান এনাদের যে কবর সাহিত্য রয়েছে দুজনের পাশাপাশি, কুতুবুদ্দিন এবং শের আফগান দুজনের বডি ওখানেই সাহিত্য আছে। খুব সুন্দর বর্ধমান শহরটা, সকলেরই ভালো লাগবে। বর্ধমান জংশন রয়েছে, বর্ধমান জংশন থেকে আপনারা টোটো নিয়ে 4 কিলোমিটার মধ্যেই চলে আসতে পারেন এই জায়গায়। কালী মন্দির, 108 শিব মন্দির, খুবই সুন্দর দেখার মতো জায়গা। এই যে মূল রাজবাড়িটা, বিশাল তোরণ, এই যে রাজবাড়ি যেটা এখন ইউনিভার্সিটি অফ বারওয়ান মেন বিল্ডিংটা। এটা জেলাটি কৃষিতে খুবই উন্নত। এটা কৃষ্ণরাম রায় তৈরি করেছিলেন। খরা দুর্ভিক্ষের সময় জলের চাহিদা মেটানোর জন্য অনেক যে সায়ার বা দিঘি খনন করেছিলেন। এটা সায়েন্স সিটিটা, এখানে 20 থেকে 50 টাকা টিকিটের বিনিময়ে আপনারা বিজ্ঞানের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে পারেন। এই যে টিকিট ফেয়ারগুলো রয়েছে, এগুলো আপনারা দেখতেই পারেন। শনিবার রবিবার অবশ্যই খোলা থাকে। জুলজিক্যাল পার্ক যেটা রয়েছে, এখানে চলে এসেছি। ইউনিভার্সিটির যে বিল্ডিং তার ঠিক অপোজিটেই রয়েছে। গোলাপবাগের নামলেই এই জুলজিক্যাল পার্কে যাওয়া যায়। এখানে লেপার্ড রয়েছে, ডিয়ার আছে, ক্রোকোডাইল রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে এবং পাখিও আছে বিভিন্ন ধরনের, এবং গাছ অনেক প্রাচীন পুরনো গাছে ভর্তি। আমি গিয়েছিলাম এখানটায়, খুব সুন্দর জায়গা। কিছুটা সময় এখানে কাটানোই যায়। টিকিট কাউন্টার সামনে রয়েছে। এই যে বর্ধমান জুলজিক্যাল পার্ক, অ্যাডাল্টের 25-30 টাকা টিকিট পার হেড। আপনারা এখানে গোলাপবাগ মোড় থেকে খুব কাছে, গোলাপবাগ মোড়ে নবাবহাটের জাস্ট আগেই গোলাপবাগ মোড় রয়েছে। গোলাপবাগ মোড়ে নামলেই আপনারা এটা পেয়ে যাবেন। এখানে আসলে বা ছোটদের জন্য খুবই সুন্দর জায়গা। অনেক চিতাবাঘ রয়েছে এবং স্পটেড ডিয়ার আছে, ক্রোকোডাইল আছে, এপ রয়েছে, মাঙ্কি রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে। শনিবার রবিবার অন্যান্য ছুটির দিনগুলিতে বয়স 5 আর 10 টাকা এবং 8-এর ঊর্ধ্বে 25 টাকা টিকিট। বৃহস্পতিবার বন্ধ। খুবই দারুণ জায়গা জুলজিক্যাল পার্ক। অনেক পুরনো গাছ এবং বিভিন্ন প্রাণীতে ভর্তি রয়েছে পার্কটা এখনও, এবং বাইরে থেকে অনেক প্রাণীও নিয়ে আসা হয় অনেক সময়। পূর্ব রেলপথের প্রধান শাখা হাওড়া বর্ধমান কড, হাওড়া বর্ধমান মেন লাইনেও এটি যুক্ত রয়েছে। রেলপথে আসানসোল আদ্রা শাখা এই জেলার মধ্যে দিয়ে গেছে। শেরশাহের আমলে তৈরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বর্ধমান জেলার মধ্যে দিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জেলায় 4টি বিমান ক্ষেত্র নির্মিত হয়। এর মধ্যে আসানসোলের নিঙ্গা পানাগড়ের কাছে বিরতি হাতে এখন বিমান চলাচল করে। পানাগড়ে যেটা রয়েছে, জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে 2 যেটা 4 লেনের করা হয়েছে। আবার পৌঁছে গেছি 108 শিব মন্দিরের কাছে। বিষ্ণুকুমারী দেবী, রানী বিষ্ণুকুমারী দেবী, এটা 1788 সালে একটা স্বপ্নাদেশ পেয়ে এটা বানিয়েছিলেন। জপমালা বা রুদ্রাক্ষের ধাঁচে এটি তৈরি। বর্ধমানে নবাবহাটের কাছে এটা অবস্থিত। সকলেরই দেখা জানা, তবুও যারা বর্ধমান আসতে চান বা দেখতে চান ঘুরে চলে আসুন। বর্ধমান শহরের বর্ধমান জংশনের কাছ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এত সুন্দর সুন্দর ভালো অদেখা জিনিসগুলো রয়েছে, দর্শনীয় স্থানগুলি রয়েছে, এগুলো দেখতে পারেন। একদিনের ট্যুর এটা, একদিনের মধ্যেই আপনারা এগুলো সব দেখতে পারবেন। বর্ধমান ইউনিভার্সিটির যে বড় গেটটা এটা রয়েছে গোলাপবাগ মোড়ে, যেটা এখান থেকেই আমি আবার বাস ধরে নিয়েছিলাম ফেরার পথে। ঘন্টা 2-এর একটা ছোট্ট ট্রিপ, একদিনের একটা ছোট্ট ট্রিপ হয়ে যাবে এবং
রিফ্রেশমেন্ট রয়েছে, বিভিন্ন ছোটো বড়ো হোটেল রয়েছে, খাবার রয়েছে, খেয়ে নিতে পারেন। যা হোক কিছু, আমি যেহেতু বাইরে খাবার কম খাই সেই জন্য খাইনি তেমন কিছু। চলে এসেছিলাম বাস ধরে বাড়ি, তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে গেছিলাম। গোলাপবাগ মোড়েই অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক হোটেল রয়েছে, আপনারা সেখান থেকে টিফিন বা লাঞ্চ করে নিতে পারেন। এইরকম একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আই লাভ বর্ধমান। এই যে ব্রিজটা, রেলের ব্রিজটা, পাশেই রেল স্টেশন। আমি আমার গন্তব্যের বাড়ি ফেরার পথে বাসটা পেয়ে গেছিলাম, তো ফিরে পড়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং বর্ধমান শহর সম্পর্কে জানতে বা দেখতে ইচ্ছা করলে অবশ্যই চলে আসুন। একটা দিনের ছোট্ট একটা ট্রিপে বর্ধমান শহরকে আপনারা এক্সপ্লোর করতেই পারেন। দারুণ একটা শহর, ভালো লাগবে অবশ্যই। বর্ধমান শহরটা ভালো লাগবে। বর্ধমানের রেলের যে ব্রিজটা চক্রাকারে খুব সুন্দর বানিয়েছে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক অবশ্যই করে দেবেন, শেয়ার করে দেবেন।